এবারের তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, যার বাবা প্রাক্তন তৃণমূল বিধায়ক পানিহাটির নির্মল ঘোষ, সেই তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার। তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার কেন, কি অভিযোগ তার বিরুদ্ধে? সরাসরি আমার সঙ্গে সুবীর আছে, আমার সহকর্মী। সুবীর, কোন অভিযোগে গ্রেপ্তার করা হলো তীর্থঙ্কর ঘোষকে? দেখো, পানিহাটির বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমাবাজির ঘটনা এবং পার্থ সরকার নামে এক ব্যক্তি 1 কোটি টাকা লটারি প্রতারণার অভিযোগ দায়ের করা হয় খড়দহ থানাতে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচির বিরুদ্ধে। এবং তারপরে কিন্তু খড়দহ থানা পুলিশ তদন্তে নেমে গতকাল রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বরে একটি হোটেল থেকে কিন্তু তীর্থঙ্কর ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ। সঙ্গে থাকো সুবীর, সঙ্গে থাকো। 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাদ আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। তাকে নির্দেশ দিয়েছে বিধানসভায়, আমরা আইন পাস করেছি, রাজ্যপাল স্বীকৃতি দিয়েছে, আইন কার্যকর। মারাত্মক অভিযোগ, লটারির টিকিট পেয়েছিলেন, 1 কোটি টাকা জিতেছিলেন লটারিতে, সেই টিকিট নাকি মারধর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আরও মারাত্মক অভিযোগ আসবে, তবে তার আগে একবার দেখে নেওয়া যাচ্ছে এই তীর্থঙ্কর ঘোষ, তাকে গ্রেপ্তার করা হলো কিভাবে। সুবীর, তীর্থঙ্কর ঘোষ কি বাড়িতেই ছিলেন? মানে অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের পর পুলিশ তাকে খুঁজছে, পুলিশের কাছে অভিযোগ যাওয়ার পর সে সময় কি তিনি বাড়িতেই ছিলেন? তাকে কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করা হলো? দেখো, অভিযোগ দায়ের করার পর থেকে কিন্তু তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু পলাতক ছিলেন এবং পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে অন্য রাজ্যে কিন্তু তিনি পালিয়ে চলে গিয়েছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং গতকাল রাত্রিবেলা যখন তীর্থঙ্কর ঘোষ সেই অন্য রাজ্য থেকে যখন দক্ষিণেশ্বর স্টেশনে ট্রেন থেকে যখন নামেন এবং ট্রেন থেকে নামার পরেই কিন্তু পুলিশের কাছে খবর ছিল এবং পুলিশের কাছে খবর থাকার পরে কিন্তু পুলিশ সেখানে ছিল এবং সেই জায়গা থেকে তীর্থঙ্কর ঘোষকে কিন্তু একদম দক্ষিণেশ্বর যে স্টেশন, সেই স্টেশনে কিন্তু গ্রেপ্তার করেছে খড়দহ থানা পুলিশ। এবং দক্ষিণেশ্বর থেকে কিন্তু সেখান থেকে কিন্তু সে অন্য জায়গায় পালানোর ছক করেছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু পুলিশের যে অভিযান, সেই অভিযানে কিন্তু ধরা পড়ে যায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সুবীর, সঙ্গে থাকো। পালা বদলের পর, রাজ্যে পালা বদলের পর কোনো রকম অভিযোগ ফেলা থাকবে না, সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে, এটা তীর্থঙ্কর ঘোষ জানতেন। জানার পরেই যে জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর তিনি চলে গিয়েছিলেন ভিন রাজ্যে। একটা সময় তার মনে হলো হাওয়া হয়তো একটু ঠান্ডা, তিনি এলেন দক্ষিণেশ্বর স্টেশনে, সেখান থেকে অন্য কোথাও যেতেন হয়তো। দক্ষিণেশ্বর স্টেশনে আসার পরেই সেখান থেকেই তাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে তীর্থঙ্কর ঘোষ দক্ষিণেশ্বর স্টেশনে নামবেন। তীর্থঙ্কর ঘোষ পালাচ্ছিলেন কেন? কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে পুলিশ অ্যাকশন নেবে তিনি জানতেন। অভিযোগ তো মারাত্মক। কীরকম অভিযোগ? না, কেউ একজন লটারির টিকিটে যে লটারি জিতেছেন তাকে মারধর করে 1 কোটি টাকার লটারির টিকিট ছিনিয়ে নিলেন। শুনুন কি অভিযোগ। সুশান্ত সরকার আমাকে নিয়ে গেছিল নির্মল ঘোষের কাছে। নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয় এটা। আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো, টিকিট কোথায় বল। এবার টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা। তখন নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। আর ওখান থেকে আমি কোনো রকম ভাবে পালিয়ে আসি। টিকিটটা ওরা নিয়েছে, টিকিটটা নিয়ে ওরা ভাঙিয়ে নিয়েছে। কার কাছে ভাঙিয়েছে সেটা ওরাই বলতে পারবে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টিকিট কেড়ে নেওয়া, লটারির টিকিট কেড়ে নেওয়া, এটা মানে সারা বছর ধরেই এই ধরনের কাজ করেছেন। অভিযোগ সেরকমই। ভোটের পর নাকি তার কাজ আরও বেড়ে যেত। ভোটের পর হিংসায় অভিযুক্ত তীর্থঙ্কর ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ
বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমা মারার। শুনুন। এই দিনটা দেখার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করেছি। পানিহাটিবাসী যারা প্রতারিত হয়েছে তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, সেই কেসে আজকে তাকে অ্যারেস্ট করা হলো। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়, একটা পাতি ক্রিমিনাল গুন্ডা ছিল, যে এ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করেছে। পুলিশ প্রশাসনের ওপরে আমার পূর্ণ আস্থা আছে। আরো যত অভিযোগ আছে সেই ধারাগুলো ওর উপরে লাগিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দিয়ে এক দৃষ্টান্ত নজির করবে। সুবীর, এই একটা দুটোই অভিযোগ কি যথেষ্ট নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে, নাকি যা জয় সাহার মুখ থেকে শোনা যাচ্ছে বা একটু আগে আরেকজনের অভিযোগ শুনলাম, তাদের বক্তব্য শুনে তো মনে হচ্ছে যে এটা রেগুলার রুটিন। তীর্থঙ্কর ঘোষ এইভাবেই কাজ করতেন, বাবা পিঠ চাপড়ে বলতেন ওয়েল ডান। দেখো, তীর্থঙ্কর ঘোষ পানিহাটি বিধানসভা কেন্দ্রে এলাকার মানুষ কিন্তু যথেষ্টই কিন্তু আতঙ্কে ছিল, এবং যেই সময় বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটানো হয়, সেই জায়গা থেকে কিন্তু তীর্থঙ্কর ঘোষের নেতৃত্বেই কিন্তু যে সমস্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিলেন, তারাই কিন্তু এই বোমাবাজি ঘটনা ঘটেছিল। আমি একটু জয় সাহা, যিনি বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, একটু কথা বলে নেব। আপনার কাছে ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার 2021 সালে আমার বাড়িতে বোমাবাজি করেছিল, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছিল। সারা পানিহাটি জুড়ে যত বিজেপি কর্মী ছিল তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করেছিল। আজকে একটা খুশির দিন, 4 তারিখে তো সরকারের পালাবদল হয়েইছে, কিন্তু তারপর পানিহাটিকে যে এই দুর্নীতির আঁকড়া থেকে মুক্তি দিল এই প্রশাসন, তার জন্য পানিহাটিবাসী হিসেবে আমি অত্যন্ত খুশি। আর পানিহাটিবাসীর সাথে প্রতারণা করেছিল, 25 বছর 30 বছর ধরে একটা দুর্নীতির আঁকড়া করে রেখেছিল। ও তো কোনো নেতা ছিল না, গুন্ডা ছিল, পাতি গুন্ডা, বিধায়কের ছেলে, গুন্ডামি করে বেড়াতো, নিজের সাথে আরো কিছু। সুবীর, ইনি তো একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী, রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। যারা আম আদমি, সাধারণ মানুষ, যারা সরাসরি হয়তো রাজনীতির সঙ্গে জড়িত নয়, মানে প্রত্যক্ষভাবে জড়িত নয়, রেহাই মেলেনি তাদের বক্তব্য শোনা যায়। যত তীর্থঙ্কর যে অত্যাচার, এগুলো তো আমরা দেখেছি প্রকাশ্যে, কারণ ওদের সময় ওরা যা খুশি তাই করে গেছে। বোমাবাজি, মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর অত্যাচার, কোনো কিছু ছিনিয়ে নেওয়া, এগুলো ওরা গায়ের জড়ি করে সব কিছু করেছে, কারণ ওরা ক্ষমতায় ছিল যার জন্যে। আজকে অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, মানুষের নিস্তার পাবে। এ যেন আদুরে ছেলে, যা চাইবেন যখন চাইবেন সেটাই তার চাই। সেই চাওয়াটা পূরণ করে দিতেন বাবা, একসময় বিধায়ক, দাপুটে বিধায়ক নির্মল ঘোষ। তো সে প্রসঙ্গে কি বলছেন এখন পানিহাটির বিধায়ক, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ? বলছেন কান টানলে মাথা আসে। শুনুন। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী। একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে, সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন। উনি পার পাবে না, অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? কান টানলেই মাথা আসে, অন্তত মাথার নাম আসে। গ্রেপ্তার তীর্থঙ্কর ঘোষ আর স্ক্যানারে নির্মল ঘোষ। কিন্তু নির্মল ঘোষ যে স্ক্যানারে থাকবেন তিনি তা আগেই বুঝেছিলেন, আর বুঝেছিলেন বলে তিনি চেষ্টা করেছিলেন তার রাজনৈতিক পরিচয়ে যদি একটু অদল বদল করা যায়, অন্তত পুলিশের হাত থেকে বাঁচতে, আইনের হাত থেকে বাঁচতে। কি চেষ্টা করেছিলেন জানবো, তবে তার আগে জানবো যে নির্মল ঘোষ কিভাবে স্ক্যানারে চলে যাচ্ছেন। সরাসরি আবির আছে আমার সঙ্গে। আবির, রয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে গত কয়েক মাস ধরে লাগাতার অভিযোগও উঠেছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
যদিও নির্মল ঘোষকে দেখতে পাওয়া গিয়েছে যে তিনি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরী তার যে শিবির বদল করার যে চেষ্টা তিনি সেটা শুরুও করেছিলেন, কিন্তু সেই শিবির বদল করার চেষ্টা ফলপ্রসূ হয়নি। গত শনিবার দিনকে দেখতে পাওয়া গিয়েছে যে নব্য তৃণমূল কংগ্রেসের যে বৈঠক, সেই বৈঠকের অভ্যন্তরে তিনি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু যারা বৈঠকের যারা আয়োজক, যারা আয়োজন করেছেন তারা বলছেন যে তাকে তো তারা আমন্ত্রণই করেননি এবং কাকে তারা তাদের শিবিরের মধ্যে অন্তর্ভুক্ত করবেন সেটার ক্ষেত্রে তাদের নিজস্ব কিছু বিধি রয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা না করে কোনো ব্যক্তির এভাবে চলে আসাটাকে তারা কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ। এবং এই নির্মল ঘোষ নিয়ে যে একটা নাম বিভ্রাট হয়েছে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে এবং তার প্রসঙ্গের কথা উল্লেখ করতে গিয়ে কি দেখতে পাওয়া গেছে যে পশ্চিম মেদিনীপুরের যিনি নেতা ছিলেন নির্মল ঘোষ, তার সঙ্গে এই পানিহাটির প্রাক্তন বিধায়কের নাম জুড়ে যায় এবং পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা তার দলের যারা নেতারা রয়েছেন তারা পরিষ্কার ব্যাখ্যা দেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে কোনোভাবেই দুই ব্যক্তি এক নন, দুই ব্যক্তি আলাদা এবং পশ্চিম মেদিনীপুরে নির্মল ঘোষকে দলে নেওয়া এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পানিহাটির প্রাক্তন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়নি। ফলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্মল ঘোষের ছেলে গ্রেপ্তার হওয়ার পর নির্মল ঘোষও স্ক্যানারের মধ্যে রয়েছেন এবং সেটা কোথাও আগে ভাগে আঁচ করে ফেলেছিল হচ্ছে নব্য তৃণমূল শিবির, যে কারণে নির্মল ঘোষকে নিয়ে তাদের কি অবস্থান তা সরাসরি তারা স্পষ্ট করে জানিয়ে দেয়। অতনু। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসছেন সেটা বলে দিন লাউড অ্যান্ড ক্লিয়ার। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংস এর দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। শনিবার নব তৃণমূলের সঙ্গে দেখা করে বেরিয়ে কি বলেছিলেন নির্মল ঘোষ? পাওয়া যাচ্ছে না তার দুটো কারণ, একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি, কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, উই উইল নো ইন দ্য রাইট টাইম ইন রাইট থিং। মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন নির্মলের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে রেয়াত নয়। যে মিটিং এ যাই, যেখানেই যাক, যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, কোনো ইলিগাল কাজ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, পুলিশ তার বিচার করবে। বাকি কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। সরাসরি দেখছেন রাজ্যসভার ভোটে মনোনয়ন দিচ্ছেন 3 জন বিজেপি প্রার্থী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3 প্রার্থী, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই, যারা ঠিক 1 মাস আগে রাজ্যসভারই সাংসদ ছিলেন, তবে ছিলেন তৃণমূল সাংসদ, সেখান থেকে তারা ইস্তফা দিয়েছেন। গত সপ্তাহে তারা যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে এবং আজ তারা নতুন করে আবার রাজ্যসভার ভোটের জন্য মনোনয়ন জমা দিচ্ছেন। আবেগ খুব তাৎপর্যপূর্ণভাবে যে 3টে সিট থেকে তারা রিজাইন করেছিলেন, যে 3টে সিট তাদের জন্য খালি হয়ে গিয়েছিল, সেই 3টে সিটেই ঠিক 1 মাস পরে তারা আবার মনোনয়ন দিচ্ছেন। প্রথমত হচ্ছে তাদের 3 জনের ক্ষেত্রে তো রাজ্যসভার ক্ষেত্রে আলাদা করে কোনো সংসদীয় এলাকা নির্ধারিত থাকে না। তাই ক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে বিধানসভার অভ্যন্তরে যে সংখ্যা থাকে সেই শক্তির ভিত্তিতে রাজ্যসভাতে যাওয়া হয়। এই রাজ্যসভার ক্ষেত্রে যে 3 জন ছিলেন, অর্থাৎ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই, তুমি জানো যে 1 মাসের আগেই তারা ইস্তফা দেন এবং তাদের যে মেয়াদ, সেই মেয়াদ অনেকদিন ছিল, ফলে স্বাভাবিকভাবেই সেই জায়গাতে রাজ্যসভার পুনর্নির্বাচন ঘোষণা করা হয়। তো তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদানের পর এই 3 জনকে পুনরায় প্রার্থী করা হয় এবং সুখেন্দু শেখর রায় এর আগেও একাধিকবার তিনি রাজ্যসভা সাংসদ হিসেবে কাজ করেছেন, যদিও তৃণমূল কংগ্রেসের হয়ে। সুস্মিতা দেব, তিনি কংগ্রেসের হয়ে লোকসভাতে তিনি সাংসদ ছিলেন, পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে তিনিও কাজ করেছেন। প্রকাশচিক বড়াই, তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে তৃণমূল কংগ্রেসই তাকে প্রথমবার পাঠিয়েছিল।
তো তাদের তিনজনকেই পুনরায় আমরা দেখলাম যে বিজেপি শিবিরের তরফ থেকে মনোনয়ন দেওয়া হলো এবং সেই মনোনয়নের প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা আজকে তাদের যে নমিনেশন, সেই নমিনেশন তারা জমা দিয়েছেন। এবং তোমাকে আগেও বলেছি যে রাজনীতির যে সমীকরণ এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে, তাতে একেবারেই তিনজনের জয় নিশ্চিত এবং বিরোধীদের হাতে পর্যাপ্ত সংখ্যাও নেই। ফলে বিরোধী শিবিরের তরফ থেকে কোনোভাবে তাদের যে নমিনেশন বা তারা প্রার্থী হিসাবে কাউকে তারা সিদ্ধান্ত নিয়ে জমাও দেয়নি। ফলে আগামী পরশু দিনকে স্ক্রুটিনি হওয়ার কথা রয়েছে এবং তারপরই হচ্ছে তাদের যে বিজয়ীদের যে সার্টিফিকেটটা তুলে দেওয়া হবে। এর ফলে বিজেপি রাজ্যে তাদের যে রাজ্যসভার যে সাংসদের সংখ্যা 3 থেকে বৃদ্ধি হয়ে 6 হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদের সংখ্যা সেটা কমে যাবে। আমি সঙ্গে থাকো, যেদিন এরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন সেদিন কি বলেছিলেন একবার শুনুন। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। আমার খুব দুঃখ হয়েছে, কারণ আমরা ছোটবেলা থেকে দিদিকে সুতির শাড়ির হাওয়াই চপ্পলে দেখেছি। ইউ নো মাই ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমি এই ধরনের কারাপশন যে হতে পারে এটা আমি বেঙ্গলে এসে কাছের থেকে দেখেছি। ইট ইজ আনবিলিভেবল। আমার যে ব্যাকগ্রাউন্ড, আমরা রাজনীতিতে দেশ সেবার জন্য এসেছি। আজকে যদি আমি রাজনীতি ছেড়েও দিই, I have no problem. I can put food on my table. But I'm sorry to say the kind of corruption at the grassroots level. আমি তো আসামে থাকি। আমি যখন তৃণমূলের প্রত্যেকটা ফ্যাকশনের কথা শুনি, প্রত্যেকটা ফ্যাকশনই বলে দিচ্ছে যে তৃণমূল ইজ কারাপ্ট। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি একবার আসামে এসে দেখবেন the kind of development BJP has done under the prime ministership of Narendra Modi ji. আপনাদের বলছি, give them 2 years before 29. আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের চেহারা ভারতীয় জনতা পার্টি বদলে দেবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আরে বলবো কি, আমার তো সরাসরি আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, সংখ্যাতত্ত্বের দিক থেকে রাজ্যসভার 3টে সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যদি জাতীয় রাজনীতিতে এই 3টে নামের কথা বলি, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াই, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই সংখ্যাতত্ত্বের দিক থেকে গুরুত্বপূর্ণ, নামের দিক থেকে গুরুত্বপূর্ণ থাকার থেকে, তার কারণ দিক থেকে গুরুত্বপূর্ণ থাকার থেকেও তার কারণ হচ্ছে যে এই তিনজনের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গিয়েছে যে এই তিনজনের মধ্যে সুখেন্দু শেখর রায়, তিনি তার বর্ষিয়ান সাংসদ হিসাবে বহুদিন ধরে তিনি কাজ করেছেন এবং তার জাতীয় ক্ষেত্রে তার পরিচিতি অনেকটা বেশি। এবং সুস্মিতা দেবেরও যে পরিচয়, সে পরিচয়ও দীর্ঘদিন ধরে রয়েছে। তিনি এর আগে একদিকে লোকসভা সাংসদ হিসাবে কাজ করেছেন, রাজ্যসভার সাংসদ হিসেবেও তিনি দীর্ঘ সময় ধরে তাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখতে পাওয়া গিয়েছে এবং উত্তর পূর্ব ভারতের রাজনীতির ক্ষেত্রেও তিনি অত্যন্ত পরিচিত হয়েছেন। আর তৃতীয় ক্ষেত্রে হচ্ছে প্রকাশচিক বড়াই। তবে পশ্চিমবঙ্গে যেহেতু উত্তরবঙ্গের ক্ষেত্রে জোর অবশ্যই দিতে চেয়েছে হচ্ছে
বিজেপি শিবিরের তরফ থেকে, এবং তাদের মোটেও হচ্ছে সেদিকে যাওয়া। ফলে সেদিক থেকেও দেখতে গেলে হচ্ছে প্রকাশ সিং বড়াইককে নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ হচ্ছে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে এনডিএ শিবিরের ক্ষেত্রে যেহেতু সংখ্যা অত্যাধিক গুরুত্ব পাবে, প্রাধান্য পাবে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে 3 জন সাংসদকে বিজেপি শিবিরের দিকে পাওয়াটা ভীষণ রকমভাবে তাৎপর্যপূর্ণ হচ্ছে। ধন্যবাদ। আবির আমার সঙ্গে ছিলেন এবং আবির আমাদের জানাচ্ছিলেন, বা সেই ছবি আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ সিং বড়াইক রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এবং হয়তো সময়ের অপেক্ষা, কারণ এই মুহূর্তে রাজ্যের বিরোধীদের যে অবস্থা, তাতে ভোটাভুটি করে বা কোনোভাবেই তাদের 3 জনের রাজ্যসভার সাংসদ হওয়া আটকানো হয়তো সম্ভব নয়। এবং সেদিক থেকে দেখতে গেলে, সংখ্যাতত্ত্বের দিক থেকে দেখতে গেলে এবার বিজেপির রাজ্যসভায় একটা ভালো জায়গা তৈরি হয়ে গেল। তাৎপর্যপূর্ণভাবে মাসখানেক আগেই এই 3 জন রাজ্যসভার সাংসদই ছিলেন, তবে তারা 3 জন ছিলেন তৃণমূলের সাংসদ। এবার তারা আবার রাজ্যসভার সাংসদ হচ্ছেন এবং হচ্ছেন বিজেপির সাংসদ। রাজ্য রাজনীতিতে অন্তত গত 15-20 বছর ধরে একটা দিন গুরুত্বপূর্ণ, তা হলো 21শে জুলাই। তৃণমূল 21শে জুলাই তারা সভা করেন। সেই 21শে জুলাই এবার কার? কারণ এবার তো মমতা তৃণমূল আর ওদিকে নব তৃণমূল। তাহলে 21শে জুলাই কারা পালন করবে এবং তৃণমূল কর্মী সমর্থকরা কাদের সঙ্গে থাকবে, সেটাই এখন প্রশ্ন। জেলায় জেলায় প্রচারে জোর দিচ্ছেন মমতা তৃণমূল। সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে চাইছে 2 দলই, অর্থাৎ 2 গোষ্ঠী বলা যেতে পারে। একদিকে যেমন জেলায় জেলায় প্রচারে জোর দিচ্ছে মমতা তৃণমূল, জেলা থেকে কর্মী এনে সমাবেশ ভরানোর চ্যালেঞ্জ নিচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, মহুয়া মৈত্র। তারা নেতৃত্ব দিচ্ছেন প্রচারের। ওয়ার্ড এবং পঞ্চায়েত ভিত্তিক জমায়েতে নজর দিচ্ছে আবার এদিকে নব তৃণমূলের নেতাদের অবশ্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা ধরে ধরে প্রচার করতে হবে। ওয়ার্ড এবং পঞ্চায়েত ভিত্তিক জমায়েতে নজর দিচ্ছে নব তৃণমূল।